নমস্কার, থার্ড আম্পায়ারে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। দেখুন, রাজনীতি রাজনীতির উত্তাপ বিগত প্রায় 15টা সপ্তাহ ধরে আপনাদের সামনে এসেছে। আমরা প্রস্তুত করেছি। যে যার দলের উত্তাপ নিজেদের মতো করে ছড়িয়েছেন। এবার একটু শান্ত, এবার বোধহয় একটু শরীরের দিকে নজর দেওয়ার দরকার রয়েছে। তো শরীরের কথা মনে পড়লেই একটা জিনিস আমার প্রায়শই মাথায় আসে, যে বাংলার গ্রামে গঞ্জে এখনো নাকি গরিব মানুষদের ভরসা হচ্ছে হোমিওপ্যাথি। আবার শহরে এই হোমিওপ্যাথি নিয়ে একটা চালু রসিকতা রয়েছে, আর সেই রসিকতাটা হলো, যার নেই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথি নিয়ে মানুষের চর্চা, জানার পরিধিটা এখনো বোধহয় সম্পূর্ণ হয়নি, কিংবা যারা হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও বোধহয় এর পেরিফেরিটা, এর পরিবৃত্তটাকে কতখানি হতে পারে, কতখানি যেতে পারে, হোমিওপ্যাথি দৌড় কতখানি, এটাও বোধহয় মানুষের কাছে ক্লিয়ার করা যায়নি, পরিষ্কার করা যায়নি। আর সেই কারণেই আজকে আমরা একেবারে হোমিওপ্যাথি চর্চার মধ্যে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডাক্তার বিপ্লব দাস। ডক্টর, আপনাকে স্বাগত আমাদের থার্ড আম্পায়ারে। দেখুন, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে এই বাঙালি এবং মধ্যবিত্তদের মধ্যে একটা চালু রসিকতা হচ্ছে, যার নেই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি। কিন্তু বিষয়টা যারা এখন পড়াশোনা করেন, যারা একটু নজর রাখেন এবং যারা একটু চর্চা করেন, তারা নিশ্চিতভাবে এই কথাটা বলবেন না। তার কারণ এটা একটা চিকিৎসা বিদ্যা, প্রত্যেকেরই একটা পেরিফেরি আছে, একটা নির্দিষ্ট গণ্ডি আছে, বেরোতে পারেনি। আগামী দিনে কে কোথায় বেরোবে পরের বিষয়। দেখুন, যদি আপনাকে প্রথমেই বলতে হয় যে হোমিওপ্যাথি কেন বারবার অ্যালোপ্যাথির কাছে বারবার যে পিছিয়ে পড়ছে, মানে এটার যদি আপনি যদি একটা প্রতিযোগিতা ধরি, দুটো পাশাপাশি যে বিকল্প চিকিৎসা ব্যবস্থা চলছে, কিন্তু বারবারই দেখা যাচ্ছে হোমিওপ্যাথি কিছুটা হলেও, কিছুটা কেন অনেকটাই পিছিয়ে পড়ছে। এর মূল কারণটা কোথায়? আচ্ছা, প্রথম আপনি যেটা বলেছেন এর মধ্যে দুটো বিষয় আছে। যে ওই যে বললেন না, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, আমাদের কাছে ইন্টারপ্রিটেশনটা এরকম: আপনার যখন অন্য কোনো প্যাথিতে কোনো কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, তখনই কিন্তু লোকে হোমিওপ্যাথির কাছে আসে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে দেখুন, হোমিওপ্যাথি যে সাবজেক্ট, হোমিওপ্যাথি এই সাবজেক্টটা ভারতবর্ষে কিন্তু স্বীকৃত। ভারতবর্ষের সরকার এটাকে, এটার স্বীকৃতি দিয়েছে। তবে এটা এমনি এমনি কারো দয়ার জন্য স্বীকৃতি দেয়নি। যখন 1971-এ বাংলাদেশের ওয়ার যখন হয়েছিল, ওই সময় আশেপাশে ভারতে, বিশেষত বেঙ্গলে, একটা কলেরার ইপিডেমিক মতো হয়েছিল। এই কলেরার ইপিডেমিকে হোমিওপ্যাথ অনেকজনের হোমিওপ্যাথের একটা টিমকে ডাকা হয়েছিল, এবং ইনাদের সাকসেস রেট ওই কলেরার ইপিডেমিকে অ্যালোপ্যাথির থেকেও অনেক বেশি ছিল। এই সাকসেসের উপর ভিত্তি করে ভারতবর্ষের সরকার, কারো কোনো দয়ার উপর ভিত্তি করে নয়, হোমিওপ্যাথিকে স্বীকৃতি দিয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ভারতবর্ষে কমপক্ষে 2 লক্ষ রেজিস্টার্ড হোমিওপ্যাথ আছেন, এবং 200টির আশেপাশে হোমিওপ্যাথিক কলেজ ভারতে ছড়িয়ে রয়েছে। এটা তো গেল যে আক্ষরিক অর্থে হোমিওপ্যাথি নিয়ে, চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা চলছে এবং কোন পর্যায়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। দেখুন, যদি আমার একটা অস্ত্রোপচারের প্রয়োজন হয়, লোকে কিন্তু শেষ পর্যন্ত অ্যালোপ্যাথির কাছে যায়। আমার প্রশ্ন এটা নয় যে কেন অ্যালোপ্যাথি, আমার প্রশ্ন এই অস্ত্রোপচার থেকে আরম্ভ করে জটিল চিকিৎসা বিদ্যার একেবারে অন্দরমহলে কেন হোমিওপ্যাথি পৌঁছতে পারলো না? কমের জায়গাটা কোনটা? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, ভালো।
প্রথম কথা, সাধারণ মানুষের যে আইডিয়া যে সার্জারিটা বোধহয় অ্যালোপ্যাথিক সাবজেক্ট, বিষয়টা এটা নয়। সাধারণভাবে কিছু ডিজিজকে, কিছু অসুখকে, বিশেষত অ্যালোপ্যাথিক সিস্টেমে সার্জিক্যাল ডিজিজ বলে নাম দেওয়া হয়েছে। যেমন আমি বলি, যেমন অ্যাপেন্ডিসাইটিস, যেমন অর্শ বা পাইলস, যেমন ফিস্চুলা, যেমন টনসিলাইটিস, যেমন গলস্টোন, যেমন নেজাল পলিপ, যেমন গ্যাস্ট্রিক আলসার, এই ধরনের অনেক রোগকে, রোগ হলেই এটা কি করতে হবে, সার্জারি করতে হবে, সার্জনের কাছে যাও। তো হোমিওপ্যাথিতে কিন্তু বিষয়টা এরকম নয়। হোমিওপ্যাথিতে যেহেতু ওষুধের, মেডিসিনের হাতটা অনেক বড়। ধরুন টনসিলাইটিস, টনসিলের ইনফ্লামেশন হলে, ওটাকে বলি টনসিলাইটিস, টনসিলাইটিস হলেই সবসময় সার্জনের কাছে যেতে হবে। হোমিওপ্যাথিতে বিষয়টা এরকম নয়। হোমিওপ্যাথি দিয়ে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই টনসিলাইটিস মেডিসিন দিয়ে সারানো যায়। অ্যাপেন্ডিসাইটিসও অনেক ক্ষেত্রেই ওষুধ দিয়ে সারানো যায়। কিন্তু এখানেও বুঝতে হবে, যখন অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হবে তখন কিন্তু এটা আর মেডিসিনের হাতে থাকলো না। এইবার অবশ্যই আমরা সার্জনকে রেফার করতে হবে। মনে করুন পাইলস, অর্শ, অর্শ মানেই সার্জিক্যাল ডিজিজ এরকম নয়। আমাদের কাছে প্রচুর অর্শর পেশেন্ট আছে এবং প্রচুর অর্শ ভালো হয়, কিন্তু 100 ভাগের 100 ভাগ অর্শ অ্যাডভান্সড হয়ে গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে সার্জনের কাছে যেতে হতে পারে। তো সার্জারি, কোনো অ্যালোপ্যাথ ডক্টর যেমন সার্জনকে রেফার করেন একটা স্টেজে, আমরাও হোমিওপ্যাথরাও অবশ্যই সার্জনকে রেফার করি। যেহেতু আমাদের মেডিসিনের হাতটা অনেক লম্বা, সেই জন্য একটা টনসিলাইটিস এলো, একটা অ্যাপেন্ডিসাইটিস এলো, একটা গনস্টোন এলো, একটা কিডনি স্টোন এলো, আর রেডিমেড আমি সার্জারির কাছে পাঠিয়ে দিলাম, এরকম ব্যাপার নয়। অনেক গলস্টোন, অনেক কিডনি স্টোন আমাদের কাছে ভালো হয়েছে। টনসিলাইটিস তো অফ এন্ড অন ভালো ভালো হয়, দেখুন, নেজাল পলিপ একটা বিষয়, হ্যাঁ, একটা বিষয় আমার এখানে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো, যে আপনি যেটা বলছেন আমি যুক্তি দিয়ে হচ্ছে মানছি। আরেকটা এর এর পেছনে আরেকটা যুক্তি রয়েছে, বা মানুষ এটা বলেন যে হোমিওপ্যাথি করব, অত সময় কোথায়। হোমিওপ্যাথি হচ্ছে কোনো অসুস্থতা, কোনো রোগকে হচ্ছে যে সময় নিয়ে সারায়। কিন্তু যদি ধরুন আমার এই মুহূর্তে হচ্ছে পেটে প্রচন্ড ব্যথা করছে, আমি একটা হচ্ছে কম্বিফ্লেম খেয়ে নিলাম, আমি হচ্ছে যে কিছুটা রেহাই পেলাম। হোমিওপ্যাথির ক্ষেত্রে এই চটজলদি আছে, নিশ্চিতভাবে আছে, বেশ কিছু ওষুধ আছে, কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসার মধ্যে এই চটজলদি চিকিৎসাটা কি একটু কম? একদমই নয়। বিষয়টা হচ্ছে এই আপনি যে প্রশ্নটা করলেন না, এটা একটা কমন মিসবিলিফ আমি বলবো, কমন মিথ একটা বলবো। ব্যাপারটা হচ্ছে, দেখুন ওষুধ দুরকম হয় সাধারণভাবে, একটা একিউট ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ। তো মনে করুন একজনের ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা আপনি যদি ওষুধ নাও খান, 4 দিন 5 দিন 6 দিনে অটোমেটিক ভালো হয়ে যায়। যে 5 দিনের 6 দিনের ওষুধ মানে আমি যদি ওষুধ দেই, তো এটা হোমিওপ্যাথিতে 1 দিন বা 2 দিনে ভালো হতে পারে। আচ্ছা, সেরকম একজনের ডেঙ্গু হয়েছে, এটা হয়তো 3 দিন লাগতে পারে ভালো হতে। সেরকম কোনো একটা উল্টোপাল্টা কিছু একটা খেয়েছে, একটা ডায়রিয়া, 1 দিনেই ভালো হবে। কিন্তু এবার যদি আপনি এক্সপেক্ট করেন একটা ডায়াবেটিস, সেটা 3 দিনের ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, তো এটা কি, এই এক্সপেকটেশনটা কি সঠিক হবে? ধরুন একটা ডায়াবেটিস, একটা হাইপার টেনশন, তো আপনি কতদিন ওষুধ খান? সারা জীবন ওষুধ খেতে হয় অ্যালোপ্যাথিক সিস্টেমে। মানে আইডিয়াটা হচ্ছে সাধারণ মানুষের যে অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি সারে, কথাটা তো ঠিক নয়। হাইপার টেনশনের জন্য সারা জীবন ওষুধ খান না, আপনার ডায়াবেটিসের জন্য সারা জীবন ওষুধ খেতে নেই, খেতে তো হয়। হাইপোথাইরয়েডিজমের জন্য, তো থাইরয়েডের ব্যাপারে আপনার হাইপোথাইরয়েডিজম, সারা জীবন ওষুধ খাচ্ছেন না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে তাড়াতাড়ি বিষয়টা, এটা রিলেটিভ। একিউট ডিজিজ একরকম, ক্রনিক ডিজিজ আরেক রকম। যেমন এই যে পেটে ব্যথার কথা বললেন, এই আমাদের কাছে এরকম পেশেন্ট এসছে যে একটা কোনো সিঙ্গারা খেয়ে পেটে ব্যথা হয়েছে। তো সিঙ্গারা যেহেতু অয়েলি সাবস্টেন্স, আমাদের একটা মেডিসিন আছে পালসিটিলা, তো কজ দেখে আমরা দিলাম। ওষুধ খাওয়ার প্রথম পেটে ব্যথাটা কমতে শুরু করলো উইদিন এ মিনিট। তো বিষয়টা হচ্ছে এটা একিউট কেসে পসিবল। এই যে ইনফ্লুয়েঞ্জার কথা বললাম, এটা একটা ভাইরাল ডিজিজ,
পৃথিবীতে যত ভাইরাল ডিজিজ আছে কোথাও অ্যালোপ্যাথির কোনো ওষুধই নেই। এই যে ডেঙ্গু নিয়ে এত প্রবলেম, তার কারণ হচ্ছে অ্যালোপ্যাথিতে ভাইরাল ডেঙ্গু একটা ভাইরাল ডিজিজ, ওষুধ নেই। ইনফ্লুয়েঞ্জা, পৃথিবীতে যত রকম অসুখ হয় তার কমনেস্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জার কমন কোল্ড, সর্দি। এই কমনেস্ট মানে অসুখটার ওষুধ কিন্তু অ্যালোপ্যাথিতে মানে ডাইরেক্ট কিউরেবল মেডিসিন নেই কোনো ভাইরাল। আমরা তো দুনিয়ার সব ভাইরাল ডিজিজের চিকিৎসা করছি, আমরা ইনফ্লুয়েঞ্জারও করি, এই ডেঙ্গুরও করি, মিজলসের করি, মামসও করি, তো প্রচুর ওষুধ তো করছি, এগুলো তো সারছে এবং কুইক সারছে। বিষয়টা হচ্ছে ওষুধ যদি ঠিক না হয়, আপনি যতই এক বোতল ওষুধ খাইয়ে দিলেও সিলেকশন ঠিক না হলে দেরি হবে, সারবে না, সোজা ব্যাপার। তো যে অ্যাকিউট ডিজের ক্ষেত্রে কি হয়, মনে করুন এই ইনফ্লুয়েঞ্জাই ওগুলো তো 4-5 দিনে অটোমেটিক সারে। তো এবার আপনি ওষুধ সিলেকশন করতে পারলেন না, ওই গিয়ে 5 দিনে সারলো, লোকে তখন ভাবে দেরিতে সারছে। কিন্তু আসল যদি সিলেকশন করতে পারেন তখন ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সে সেরে যাবে। একটা সাধারণ ডায়রিয়ার ক্ষেত্রে কয়েক ঘন্টায় কমে যাবে। তার মানে যদি ধরুন আমার সহজ কতগুলো হচ্ছে প্রশ্ন রয়েছে, এটা আপনার কাছ থেকে নেব। যদি ধরুন কারোর প্রবল ভাইরাল ফিভার হয়েছে, ভাইরাল ফিভার হলে ধরে নিতে হয় 3 থেকে 4 দিন থাকবে, মানে আস্তে আস্তে কমবে। অ্যালোপ্যাথি চিকিৎসায় মোটামুটি বলে যে 3 থেকে 4 দিন কি 5 দিন আমি ধরে নিচ্ছি। হোমিওপ্যাথি কি যদি হচ্ছে চিকিৎসা করা হয় এক্ষেত্রে কদিনে হবে? 24 আওয়ার্স। 24 আপনার যদি মেডিসিন করে ম্যাক্সিমাম 48 আওয়ার্স। কেন অ্যালোপ্যাথিতে যে হয় বিষয়, যেহেতু ভাইরাল, সেই জন্য কোনো অ্যালোপ্যাথিক স্পেসিফিক মেডিসিন তো নেই। ওনারা হয়তো প্যারাসিটামল বা অন্য কিছু দিচ্ছেন, এবার একটু কমছে আবার দিলেন, তারপরে কমলো, এই করে করে যখন পিরিয়ডটা চলে গেল তখন ভাইরালটা, অসুখটা, জ্বরটা কমে গেল, সেটা হয়তো 4 দিন বা 5 দিনে। তো হোমিওপ্যাথি ঔষধের প্রপার সিলেকশনটা ইম্পর্টেন্ট। সিলেকশন ঠিক না হলে কোনো কিচ্ছু হবে না। তো তো প্রপার সিলেকশনে আমরা তো অফ অ্যান্ড অন দেখছি 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে এইসব ভাইরাল অসুখ যাবেই, এবং শুধু যাবে তাই নয়, এই যখন যাবে তখন কোনো সাইড এফেক্ট থাকে না হোমিওপ্যাথের সাধারণত। কোনো প্রপারলি দিলে, অফকোর্স প্রপারলি দিলে প্রপারলি অ্যাপ্লিকেশন করলে তো কোনো সাইড এফেক্ট নেই। মজাটা হচ্ছে এটা, এই একদিন পরে বা দুদিন পরে আপনি যখন ভালো হবেন তখন দেখবেন আপনার যে প্রচুর দুর্বলতা, যেটা অনেক সময় অ্যালোপ্যাথিক সিস্টেমে হয়, সেটা কিন্তু নেই। আমাদের দেশে যতখানি হোমিওপ্যাথি পপুলার অর্থাৎ জনপ্রিয় হওয়া উচিত ছিল, সরকারি আমি বলবো কিছুটা অবহেলা, কোট আন কোট কিছুটা অবহেলায় হোমিওপ্যাথির বিখ্যাত চিকিৎসকরা এখানে কাজ করে গেছেন। আমাদের চোখের সামনেই ছিলেন ডক্টর ভোলানাথ চক্রবর্তী ছিলেন, আরো অনেক বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন। হোমিওপ্যাথি ইনস্টিটিউট গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে হচ্ছে পড়াশোনা করা হয়েছে, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাটা যে বিপ্লব হওয়ার দরকার ছিল, আপনার কি মনে হয় বাংলার সরকারও করতে পারেনি এবং ভারতীয় সরকারও মানে অর্থাৎ কেন্দ্রের সরকারও ব্যাপারটাকে ততখানি গুরুত্ব দেয়নি? এটা আপনি সঠিক বলেছেন। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আমি প্রাইভেট চিকিৎসা করি, আমার একটা পেরিফেরিটা খুব ছোট। যতক্ষণ না একটা সরকারি টোটাল ব্যাপারটা, সরকারি বদান্যতা যদি না পাওয়া যায়, তাহলে যে কোনো সিস্টেমই অ্যাডভান্সড হওয়া খুব মুশকিল। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট এখানে, কিন্তু সরকার বললে হবে না, ব্যাপারটা হচ্ছে যেগুলো মেডিসিন কোম্পানিগুলো আছে, সেই হানিমেনের সময় থেকে এই মেডিসিন কোম্পানিরা তাদের যে মুনাফা, এই হোমিওপ্যাথিতে তারা মনে করে যে হোমিওপ্যাথির বাড়বাড়ন্ত হলে ওদের মুনাফা সেরকম হবে না, কমে যাবে। এবং হানিম্যানকে এই ওই সময় আমরা বইতে, ওই সময় ওনারা বলতেন অ্যাপোথেকারিস মানে ফার্মাসিস্ট, এদের পেছনে হানিম্যানের পেছনে এরা এমন ভাবে লেগেছিল এই হোমিওপ্যাথি আবিষ্কারের জন্য, উনাকে 19 বার 19 টাইমস উনার বাড়ি বদলাতে হয়েছিল, জায়গা বদলাতে হয়েছিল। তার মানে বড় মাছকে মানে ছোট মাছকে বড় মাছের গিলে খাওয়ার প্রশ্ন অনেকটা এরকমই, অনেকটাই। এবারে আমার হোমিওপ্যাথি চিকিৎসা পশ্চিমবাংলায় মোটামুটি হচ্ছে যে জনপ্রিয়, একেবারে অন্যান্য রাজ্যের মতো হোমিওপ্যাথি চিকিৎসা অতটা হেলা ফেলার জায়গায় রয়েছে আমি বলবো না, যথেষ্ট জনপ্রিয় এবং কিছু ধন্বন্তরী চিকিৎসক রয়েছেন যাদেরকে মানুষ হচ্ছে যে এক কথায় বিশ্বাস করেন। আপনি যেটা বললেন যে হোমিওপ্যাথির একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে হোমিওপ্যাথির কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে?
কিন্তু বড় কোনো হচ্ছে অপারেশন ইত্যাদি হলে আমরা হোমিওপ্যাথিকে ভরসা করতে পারবো? হোমিওপ্যাথিক চিকিৎসাকে ভরসা, ধরুন ধরুন আমার একটা স্টেন বসানো হচ্ছে, হার্টে স্টেন বসানো হচ্ছে, এটা এখন হচ্ছে খুব কমন ফ্যাক্টর, 1.5-2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এখানে চিকিৎসা কম, এটাতে চিকিৎসা কম, অস্ত্রোপচারটা বেশি। তো ধরুন এই সমস্ত ক্ষেত্রে ধরুন একটা স্টেন বসানোর পর যে ওষুধ দেয়া হয়, অ্যালোপ্যাথি যে ওষুধ দেওয়া হয়, তার পরিবর্তে হোমিওপ্যাথি ওষুধ দিলে কি রোগীর একই অবস্থা থাকা সম্ভব? অ্যাপারেন্টলি সম্ভব, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু সার্জারি একটা সম্পূর্ণ আলাদা বিষয় এবং তারা সেইভাবেই বেড়ে উঠেছে। আচ্ছা, এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সার্জারি ব্যাপারটা হোমিওপ্যাথির মধ্যে কি আছে? না নেই? না না, সার্জারি হোমিওপ্যাথিতে নেই, এরকম ব্যাপার না। হুম, বিভিন্ন আমাদের যেরকম বিএইচএমএস, হুম, ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, আচ্ছা, আমাদের যে ডিগ্রিতে দেওয়া হয়, বা degree, ডিএমএস, হুম, ডিপ্লোমা ইন মেডিকেল অ্যান্ড মেডিসিন অ্যান্ড সার্জারি, সার্জারিটা আমাদেরও পড়ানো হয়। হুম, সার্জারি আমাদের পড়ানো হয় মানেটা হচ্ছে এটা, হুম, যেসব ডিজিজগুলো অ্যাপারেন্টলি সার্জিক্যাল ডিজিজ বলে বলা হয়, সেই ডিজিজগুলোও তো আমাকে বুঝতে হবে। হুম, আর আমাকে এটাও বুঝতে হবে যে কতটুকু এই ডিজিজটাকে আমরা কত দূর পর্যন্ত ওষুধ দিয়ে সারাতে পারবো, আর কোন জায়গায় গেলে এটা আমাকে রেফার করতে হবে সার্জারির কাছে। হুম, কোনো অ্যালোপ্যাথ ডাক্তারের সঙ্গে বা অ্যালোপ্যাথ সিস্টেমের সঙ্গে, হুম, অ্যালোপ্যাথিক সিস্টেমের সঙ্গে বা কোনো সার্জনের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই, হুম, কোনো রকম কোনো বিবাদই নেই। দুটোকে মিলেমিশে টোটাল ব্যাপারটা রোগীর যাতে উপকার হয় সেই ব্যবস্থাটা করতে হবে। বইতেও তাই লেখা আছে, হোমিওপ্যাথিক সিস্টেম সেটা। হানিম্যান নিজে হুম, একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, হুম, এবং আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি হুম, যে অ্যালোপ্যাথি নামটাই হানিম্যানের দেওয়া। হুম, সুতরাং এই যে একটা কনফ্রন্টেশন, এই সেই মানে বাজারে প্রচলিত, এটা সঠিক নয়। এটা অনেকের পার্সোনালি মনে থাকতে পারে, কিন্তু আমি অ্যালোপ্যাথি ডাক্তাররা আমাদের পড়িয়েছেন, সার্জনরা তো আমাদের পড়িয়েছেন, বিভিন্ন সাবজেক্টে তো আমাদের পড়িয়েছেন। আমাদের যদি কোনো দরকার হয় কোনো সাবজেক্টে, সাপোজ অর্থোপেডিক, আমরা তো রেফার করি। হুম, আই, আমরা তো রেফার করি। যেটা আমার পেরিফেরের মধ্যে নেই, আমি জানি না, আমি অবশ্যই রেফার করবো। আবার এরকমও অনেক আছে, অনেক অ্যালোপ্যাথি ডাক্তাররা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখেছেন আমাদের কাছে পাঠাচ্ছেন, বা ভাইরাল ডিজিজ এরকম বলছেন, ওখানে দেখো স্কিনের ব্যাপারে আমাদের কাছে পাঠাচ্ছেন, এরকম তো হয়েছে, অনেক হয়, এখনো হচ্ছে। হোমিওপ্যাথির চিকিৎসা যারা নিয়মিত করেন, মানে যারা চিকিৎসা নেন রাদার বললে, তারা বলেন যে আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ফলে আমার হচ্ছে কিছু কিছু খাওয়ার ওপর বারণ আছে, নিষেধাজ্ঞা রয়েছে, যেমন টক খাওয়া, পেঁয়াজ খাওয়া, হিং খাওয়া, এই ধরনের খাবার বা জিনিস হচ্ছে যে খাওয়া ক্ষেত্রে একটা হচ্ছে নিষেধাজ্ঞা আছে বলে শুনি। যদিও হোমিওপ্যাথিতে এই নিষেধাজ্ঞা থাকলে অ্যালোপ্যাথিতে সাধারণভাবে কিছু থাকে না, কিন্তু থাকে না বললে ভুল হবে, সেখানেও থাকে, কিন্তু সাধারণভাবে থাকে না। ধরুন কারোর সুগার হয়েছে, তাকে তো হচ্ছে যে মানতেই হবে যে আমি এই জিনিসগুলো খাবো না, কম খাবো, আহ, ফলে থাকে। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে বেশি এটা প্রচলিত কথা। এই কথাটার মধ্যে না উম, কিছুটা সঠিক আর কিছুটা বেঠিক। হুম, দেখুন, হোমিওপ্যাথ ওষুধ খেলেই আপনি পেঁয়াজ খেতে পারবেন না, নুন খেতে পারবেন না, এই খেতে পারবেন না, টক খেতে পারবেন না, এগুলো বোগাস কথাবার্তা, সিম্পলি বোগাস। কিছু লোকের মস্তিষ্ক প্রসূত, বইতে এসব লেখা নেই। যেটা আছে, প্রথম কথা, যে হোমিওপ্যাথিতে সাধারণত একটা সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়, এটাই রিয়েল হোমিওপ্যাথি। এবার এই হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ার সময় আপনি প্যারালাল অন্য কোনো হোমিওপ্যাথি খেতে পারবেন না। সাপোজ আপনার একটা স্কিনের প্রবলেম, আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন, সেই ডাক্তারবাবু আপনি একটা ওষুধ দিয়েছেন, যে রেগুলার খেতে দিয়েছেন। ওই সময় আপনার একটা অন্য কিছু একটা হলো, আজকে একটা উল্টোপাল্টা খেয়েছেন, খেয়ে একটা পেটে ব্যথা বা একটা অম্বল কি জাতীয় কিছু হলো, আপনি ভাবলেন অ্যালোপ্যাথিক সিস্টেমে যেরকম চলে, যে ঠিক আছে আমি একটা, এটা চলছে চলুক, আমি আরেকটা ওষুধ ওই ডাক্তারকে না জানিয়ে এক্ষুনি এটা খেয়ে নেই। এই ধরনের একটা হোমিওপ্যাথিক চিকিৎসা চলাকালীন ডাক্তারকে না জানিয়ে না বুঝে অন্য কোনো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় না। ওটা অ্যালোপ্যাথিও নয়? না, অ্যালোপ্যাথিক বরং খাওয়া যেতে পারে। আমি ঠিক এখানে আচ্ছা, উল্টো কথা বলছি। হুম, তার কারণ হচ্ছে, হোমিওপ্যাথি যে লেভেলে কাজ করে আর অ্যালোপ্যাথি যে লেভেলে কাজ করে, দুটো ব্যাপারটাই একদম আলাদা। সেই জন্য একটা হোমিওপ্যাথি চিকিৎসা করার সময় অন্য হোমিওপ্যাথি খেলে এটা অনেক বেশি ইন্টারাপ্ট হতে পারে, রেদার সাধারণ কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেলে ইন্টারাপশনটা অনেক কম হবে। যেমন অনেক ক্ষেত্রেই রুগী
ধরুন এটা একজন হাই প্রেশারের, তার হাই প্রেশার অনেক দিন থেকে হাই প্রেশার চলছে, তিনি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, প্রেশারের মেডিসিন খান। আমরা কখনো বলি না যে আপনি টোটাল প্রেশারের মেডিসিনটা বন্ধ করে দিন, এটা চলছে চলো, প্যারালাল অন্য সমস্ত মিলিয়ে আমরা তো টোটালিটি দেখে নেই, সমস্ত মানুষটা দেখে নেই, হোমিওপ্যাথি চলে, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা হোমিওপ্যাথি গেলে প্রবলেম। আর কতগুলো জিনিস আছে, যেমন তার মানে হোমিওপ্যাথি একটা চিকিৎসা চলছে, তখন আরেকটা কারণে আরেকটা হোমিওপ্যাথি ওষুধ খাওয়াটা যাবে না। না, যাবে না। অফকোর্স যদি মনে করুন আপনার ক্রনিক একটা কোনো একটা অসুখ, একটা অ্যাজমাই আছে সাপোজ, হুম। আপনার ওষুধ চলছে, এই সময় হঠাৎ আপনার একিউট জ্বর বা ডায়রিয়া কিছু হয়ে গেল, তখন আপনি এই ক্রনিকটা বন্ধ করুন, ওই ডাক্তার যিনি আছেন বা লোকাল কোনো ডাক্তার, এটা বন্ধ করে ওনার পরামর্শ নিন, উনি বুঝে ঔষধ দেবেন, সেভাবে নিন, সেভাবে খেতে পারেন। এটা বন্ধ হবে, ওটা খাবেন একিউট, তারপরে আবার এটা বন্ধ হলে একিউটটা চলে গেলে আবার ক্রনিকটা চলবে, কিন্তু একসঙ্গে দুটো চলবে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে একটা দুটো জিনিস, যেমন চুজা বলে একটা মেডিসিন আছে, চুজা চলাকালীন কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, কিন্তু তার মানে এই নয় পুরো হোমিওপ্যাথি যে কোনো ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ, এইরকম ব্যাপার নেই। আর আমরা একটা বলি যে হিং থেকে মেডিসিন তৈরি হয়, বা কর্পূর, কর্পূর হিং অনেক সময় অ্যাভয়েড করতে বলি। আর ওই চুজা খেলে কাঁচা পেঁয়াজ, আর দুনিয়ার সব কিছু বন্ধ করে দিন, টক বন্ধ করে দিন, এই রকম কোনো ব্যাপারই নেই। অর্থাৎ বাজারে যে সমস্ত কথা প্রচলিত রয়েছে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া মানে হচ্ছে খাওয়া দাওয়া একটা প্রবল নিষেধাজ্ঞা, সেটা ডক্টর বিপ্লব দাস অনেকটা আমাদের কাছে ক্লিয়ার করলেন। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ এটা খুব জানতে চান এখন হচ্ছে যে ক্যান্সার রোগটা কার্যত কি বলবো মানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সে আমাদের জীবনযাত্রার জন্য ধরুন, আমাদের খাওয়ার ধরনের জন্য বলুন, বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, যে কারণেই হোক, হোমিওপ্যাথি চিকিৎসায় কি ক্যান্সার নিরাময় করা সম্ভব? এটা অনেকে দেখুন ক্যান্সার অ্যালোপ্যাথিও পারে না যদি হচ্ছে যথাযথ স্টেজে ধরা না পড়ে, কিন্তু হোমিওপ্যাথি দিয়ে মানুষের কি ক্যান্সার সারা সম্ভব? এই কারণে আমি প্রশ্নটা করছি। তার কারণ হচ্ছে যে দেখুন ক্যান্সার মানেই হচ্ছে একটা যন্ত্রণার সময়, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ব্যাপক একটা সময়ের ন্যায় হচ্ছে হোমিওপ্যাথি। ক্যান্সার রোগীরা কি এতদিন অপেক্ষা করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসার জন্য? আচ্ছা, ক্যান্সার জিনিসটাকে না হোমিওপ্যাথিক অ্যাঙ্গেল থেকে আমরা একটু অন্যভাবে দেখি। আমরা মনে করি যে আমাদের যে বিভিন্ন ডিজিজ হয়, বিভিন্ন অসুখ হয়, সেই অসুখগুলো কিওর না, সাপ্রেস, সাপ্রেস হতে 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 তা আলটিমেট রেজাল্ট ইজ ক্যান্সার। কি হয়, একটা অসুখ হলো, কোনো একটা অসুখ সাপ্রেস করা হলো, তারপর আরেকটা হলো, আবার সাপ্রেস করা হলো, তারপর আরেকটা হলো, আবার সাপ্রেস করা হলো, আলটিমেটলি সিস্টেম, শরীর এই কন্টিনিউয়াস সাপ্রেসার এগেনস্টে আলটিমেটলি রিভোল্ট করে। মানে ক্যান্সার আমাদের কাছে একটা আলটিমেট জায়গা, একদম শেষ জায়গা যখন ক্যান্সার শুরু হয়। যেমন এমনি অন্যান্য জায়গায়, অন্যান্য সিস্টেমে, যে ক্যান্সারের ওই ক্যান্সার একটু আর্লি এসছেন, লেট এসছেন, তাহলে আর্লি এলে বোধহয় সারানো যাবে, এইরকম বলা টলা হয়। তো আমাদের কাছে ক্যান্সার আসলে আলটিমেট, সব সাপ্রেশনের লাস্ট হলো ক্যান্সার। এবার বিষয়টা হচ্ছে আমার কাছে ক্যান্সার হলো সব ক্যান্সার আমি সারিয়ে দেবো, বিষয়টা এরকম কিন্তু অ্যাট অল নয়। কারণ ক্যান্সার যেহেতু ক্যান্সারটাই শেষ অবস্থা। এখন ক্যান্সারের তিনটে বিষয়, একটা হচ্ছে যে রোগীটার কোনো, মনে করুন কোনো একটা জায়গায় ক্যান্সার হয়েছে, অন্য কোথাও ছড়িয়ে পড়ে, কোথাও ছড়িয়ে পড়েনি, আপনি অবশ্যই চিকিৎসা করে, হোমিওপ্যাথিক চিকিৎসা করা যেতে পারে, তার অন্তত তার লাইফটা পুরো কিওর না হলেও লাইফ, এনার হয়তো 2 বছর বাঁচার কথা, উনি হয়তো 5 বছর বাঁচতে পারেন, এইটা একটা বিষয়। দ্বিতীয় কথা, যে এনার ছড়িয়ে পড়েছে, কিচ্ছু করার নেই, একদম শেষ অবস্থা, অন্তত পেইনলেস ডেথ করাতে পারি আমরা, পেইনলেস ডেথ। এটা অনেক সময় চাই যে আর কিছু করার নেই, সব দিকে ছড়িয়ে পড়েছে, ডাক্তারি ভাষায় মেটাস্টেসিস হয়ে গেছে, সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা আছে, আমরা মেডিসিন দিলে অন্তত পেইনলেস ডেথ করাতে পারি। প্লাস আমাদের মেডিসিনে সেই প্রপারলি দিলে, যেহেতু সাইড এফেক্ট নেই, মেডিসিন জনিত কষ্ট রোগীর আর বাড়ে না। এই দুই ধরনের আপনি চিন্তা করতে পারেন। তৃতীয়, এই দু তিনটা কেস আমি একটা দুটো কেস রেফার করি, যেমন আমার আমার কাছে এই তিনটে কেস রেফার করছি। যেমন ক্যান্সারের এখন পর্যন্ত সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে, সবচেয়ে ভালো যদি সম্ভব হয় অনেক ক্ষেত্রেই সার্জারি। পোস্ট আফটার সার্জারি, সার্জারি হয়ে গেল, তখন অনেক সময় রেকার করার
চান্স অনেক সময় থাকে। এক্ষেত্রে হোমিওপ্যাথির অনেক কিছু করার আছে। যেমন আমাদের ক্ষেত্রে দুটো ব্রেস্ট ক্যান্সার, দুজন আলাদা আলাদা ভদ্র মহিলার, তো দুজনের ক্ষেত্রেই কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে ব্রেস্ট ওয়ান সাইডের। তারপরে কিন্তু দীর্ঘদিন এনারা আমার কাছে চিকিৎসা করে ভালো আছেন, আর রেকার করেনি বা অন্য কোনো সাইড এফেক্ট, অন্য কিছু কমপ্লিকেশন হয়নি। আরেকজন ভদ্রলোক, ইনার চলছে চিকিৎসা, ইনার ব্লাডার, ইউরিনারি ব্লাডারে পিপিলোমা ব্লাডার বলে। হঠাৎ ওনার দেখা গেল একদিন, উনি নিজেও একজন ডাক্তার, গ্রামে চিকিৎসা করেন, ওনার ইউরিন থেকে ব্লিডিং হচ্ছে, হিমাচুরি আমরা বলি, ব্লিডিং হচ্ছে। তারপরে টেস্ট করে দেখা গেল যে এনার তো ক্যান্সার। তো উনি কনসার্নিং মানে ক্যান্সারের যারা ডাক্তার ওনার কাছে গেলেন, ওনারা চিকিৎসা করলেন, তারপরে সার্জারিও হলো। তার কিছুদিন পরে দেখা গেলো আবার ব্লিডিং হচ্ছে, সার্জারি হওয়ার পরেও। তো সেকেন্ড টাইমও ওনার আবার সার্জারি হলো, আবার রেকার করলো। তো আমার কাছে উনি এলেন কোনো একটা সোর্সে, আমার কাছে এখন চিকিৎসা করার পর যেটা দেখা গেছে যে অনেক দিন ধরে ব্লিডিং বন্ধ, ওনার অন্যান্য যেসব আরো প্রবলেম ছিল, ইউরিনারি প্লাস শারীরিক, শুকিয়ে যাচ্ছিলেন, ওয়েট লস, সমস্ত কিছু বন্ধ। প্লাস রিসেন্টলি দেখা গেছে টেস্ট করে যে না, সেই যে পেপিলোমা ক্যান্সারাস গ্রোথ এই মুহূর্তে কিন্তু নেই। এছাড়া আমি একটা শুধু বলি, আমার স্যার এই ইদানিংকালের গত 100 বছরে বলতে পারি একজন শ্রেষ্ঠ ডক্টর, এসপি দে। তো হি ওয়াজ এ ফেমাস হোমিওপ্যাথ। ওনার একটা কেস, সেটা হচ্ছে ক্যান্সার অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, সিএ বলি আমরা, ক্যান্সার হেড অফ দ্য প্যানক্রিয়াস। এখানে ডেথ ইনএভিটেবল। এই কেসটা ওনার কাছে, ওনার একটা বইও আছে, ওতে লিপিবদ্ধ করা আছে কেসটা। এই কেসটা সম্ভবত সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস ডায়াগনোসিস হওয়ার পরেও সম্ভবত 25 থেকে 30 বছর ওই ভদ্রলোক বেঁচে ছিলেন। তো এই ধরনের অনেক কেসই আমরা দিতে পারি, মানে রেফারেন্স দিতে পারি। আবার হোমিওপ্যাথির যেমন কথায় কথা হচ্ছে বেশ কিছু ওষুধ আছে যেগুলো আমরা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি রাদার, বেশ কিছু ওষুধ আছে যেগুলো আমরা কথায় কথায় খাই। ব্যথার ওষুধ, হ্যাঁ, আহ, একটু পেট আইধাই করছে তার ওষুধ আমরা খেয়ে থাকি। হোমিওপ্যাথির ক্ষেত্রে এরকম বেশ কিছু ওষুধ আছে, সবচেয়ে পপুলার বোধহয় আর্নিকা, ঠিক আছে। তারপরে আরো বেশ কিছু ওষুধ রয়েছে দ্রুত মানুষের টোটকার জন্য। ধরুন কারোর একটু সামান্য জ্বর এসছে, সে কি খাবে? ধরুন কারোর হচ্ছে শরীরটা আজকে বড্ড ম্যাজ ম্যাজ করছে, সে কি খাবে? ধরুন কারোর হচ্ছে পেটটা গোলমাল করছে, কি খাবে? মানে আমি আমি বলতে চাইছি একদম, বা কারোর শরীরটা হচ্ছে যে মানে একটু হচ্ছে বায়বীয় হচ্ছে যে এ মনে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে, বদহজম হয়েছে, তাহলে কি খাবে? এই ছোট ছোট রেমিডি গুলো, ছোট ছোট কারণগুলো যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিন ঘটে, এক্ষেত্রে হোমিওপ্যাথির কি চিকিৎসা দ্রুত? প্রথম কথা হচ্ছে আমি বলবো একদম না বুঝে হোমিওপ্যাথি খাবেন না। এই ধরনের ঘরোয়া হোমিওপ্যাথি চিকিৎসা সর্বনাশ ডেকে আনবে। হুম। তার কারণ হচ্ছে, আপনি হয়তো বলবেন যে আপনি তো এক্ষুনি বললেন সর্বনাশ ডেকে আনবে বলছেন, আপনি তো বলছেন হোমিওপ্যাথির সাইড এফেক্ট নেই, তাহলে কেন সর্বনাশ ডেকে আনবে? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন একটা দা বা একটা ছুরি, ছুরি দিয়ে আপনি সবজিও কাটতে পারেন, গলাও কাটতে পারেন। আপনি কিভাবে ইউজ করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হোমিওপ্যাথিক মেডিসিন আপনার একটা নির্দিষ্ট ডোজ আছে, এই ডোজে খেলে ঠিক আছে, রোগীও সারবে, রোগও সারবে, সব ঠিক আছে। কিন্তু যদি আপনি ঠিকমতো মানে ডোজে না খান, আপনার ইচ্ছা মতো একটু কমেছে, এবার ইচ্ছা মতো রোজ খেয়ে গেলেন, এরকম আমরা রোগ পাই। যে আমি একটা ওষুধ কার্বোভেজ খেয়েছিলাম, একটু একটু অম্বল কমেছে, এবার আমি গত 6 মাস ধরে কার্বোভেজ খেয়ে যাচ্ছি। আলটিমেটলি যেটা হবে, আপনি পুরো নিজে একটা কার্বোভেজের মানে রোগী হয়ে দাঁড়াবেন। কার্বোভেজের সব সিমটম আপনার মধ্যে দেখা দেবে। এবার যে ডাক্তার আপনাকে দেখবে, সে প্রচন্ড মিসডাইরেক্টেড হবে। আর এই সাইড এফেক্টের, যেহেতু আপনি প্রপারলি ইউজ করেননি, হোমিওপ্যাথির সাইড এফেক্ট হলে আপনি কিন্তু বিশেষ কোনো কিছু করতে পারবেন না। অ্যালোপ্যাথির সাইড এফেক্ট হলে অনেক কিছু করার আছে অ্যালোপ্যাথিক মেডিসিনের। হোমিওপ্যাথিক মেডিসিনের যদি এইরকম ইরেগুলার ইউজের জন্য সাইড এফেক্ট হয়, আপনার সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই কিছু করার নেই। হানিম্যান নিজে, এতে নিজে ওয়ার্নিং দিয়ে রেখেছেন, হোমিওপ্যাথিক বইতে অর্গানরি বলেছেন যে সাবধান,
এইভাবে হোমিওপ্যাথি খাওয়া যায় না। হোমিওপ্যাথি খেতে হলে ঘরোয়া হোমিওপ্যাথি হবে না, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর আরেকটা ব্যাপারটা হচ্ছে, যেমন আর্নিকার কথা বললেন, আমরা জানি ব্যথা পেলেই আর্নিকা, ঠিক আছে, আর্নিকা আপনি ব্যথা পেলে খেতে পারেন। ডোজটা কি আপনি জানেন? পোটেন্সি কি আপনি জানেন? দেখুন, আপনি পায়ে একটা মনে করুন একটা পাথর পড়ে গেছে আপনার পায়ে, ফুলে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, মেডিসিন ইজ আর্নিকা। কিন্তু সাধারণ মানুষের আইডিয়াটা হচ্ছে যে আর্নিকা 200 বা 30 খেয়ে নিলাম, 2-4 ডোজ কমে যাবে। না, কমবে না। এইরকম ইনজুরির ক্ষেত্রে আর্নিকা খেতে হবে হাই বা হাইয়েস্ট পটেন্সি, যেমন সিএম 1 লাখ, 50,000 1 লাখ রিপিটেড ডোজে খেতে হবে। আবার উল্টোটা, যেমন মনে করুন একজনের সিরিয়াস ডায়রিয়া হচ্ছে, আপনি মনে করলেন এটা কথার কথা বলছি, এটা আর্সেনিক, তো যার ডায়রিয়া হয়েছে যে এরকম প্লাস ডিহাইড্রেশন হয়েছে, এইখানে কিন্তু আবার আপনি ভাবলেন যে ওরে বাবা মারাত্মক ডিজিজ, তাহলে আমি একটা মারাত্মক বড় ধরনের পোটেন্সি দেবো, ঠিক উল্টো হবে। এখানে কিন্তু পাওয়ারটা অনেক কম করে দিতে হবে, তার কারণ এখানে ডিহাইড্রেশন হয়েছে, তার সাসেপ্টেবিলিটি আমরা বলি বা রিয়েকশন করার ক্ষমতা এক্ষেত্রে কম। তাহলে পোটেন্সিটা আপনি জানেন না, অথচ আপনি ইউজ করছেন, এতে রোগীর ভালো থেকে খারাপই হবে। এসব যে কোনো ক্ষেত্রেই ওই ঘরোয়া হোমিওপ্যাথি চিকিৎসা না করে আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিন, এটাই আমার অ্যাডভাইস। অর্থাৎ হোমিওপ্যাথি মানে অ্যালোপ্যাথির ক্ষেত্রেও যেরকম যে বাড়িতে বসে বসে নিজেরা নিজেদের চিকিৎসা করবেন না, হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বিপ্লব দাসও কিন্তু একই কথা বলছেন। চিকিৎসকের কাছে যান, ডোজ জানুন, কি খাবেন জানুন, নিজেরা চিকিৎসা করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ডক্টর দাস, আমি একটা জিনিস আপনাকে জানতে চাইবো, আপনার প্রায় ধরুন হচ্ছে 2 দশকের বেশি হচ্ছে যে আপনার কর্মজীবন, হ্যাঁ, প্র্যাকটিস করছেন। তো এই কর্মজীবনে আপনাকে যদি বলতে হয় যে আপনার মোস্ট চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট যদি বলতে হয়, পেয়েছেন কোনো রোগীকে, যে যাকে হচ্ছে কিওর করার পর, যাকে ভালো করে দেওয়ার পর, হ্যাঁ, মানে অসুখ বর্জিত যে রোগটা ছিল সেই রোগ বর্জিত করার পর আপনি হচ্ছে দারুণ আনন্দ পেয়েছেন, স্যাটিসফ্যাকশন পেয়েছেন, খুশি হয়েছেন, সেরকম যদি একজন কি দুজনের দুটো ঘটনার কথা বলতে, আপনি কোনটার কথা বলবেন? আচ্ছা, অনেকগুলোই বলতে পারি, একজন পেশেন্টের কথা বলছি, কারণ এই ধরনের পেশেন্ট আসেন, প্রায়ই পাওয়া যায়। একটা ইয়াং ছেলে, এই ধরুন কত হবে, 28-30 বছর বয়স হবে, সে আমার কাছে এলো আজকে বছর 2 আগে। ওর প্রবলেমটা হচ্ছে, ওর হিস্ট্রিটা যা বললো, হিস্ট্রিটা এরকম যে ওর সম্ভবত 2014-15 সালে ওর একটা কিডনিতে স্টোন হয়। অটোমেটিক্যালি ও কোনো এক ইউরোলজিস্টের কাছে যায়, কোনো একজন ফেমাস ইউরোলজিস্টের কাছে। তো উনি ওটা দেখে টেকে অপারেশন করেন, সার্জারি করার পর ভালো। তারপরে ওখানে আবার কিছু বছর 2-1 পরে আবার ওটাতে র্যাকার হয়, একটা কিডনিতে র্যাকার হওয়ার পর ও আবার যায় ওনার কাছে। এবার উনি ইউএসজি টিউএসজি সব করলেন, অন্যান্য করলেন টেস্ট করে, বললেন তোমাকে আবার সার্জারি করতে হবে। শুধু তাই নয়, যে কিডনিটাতে হয়েছে ওই কিডনিটা নন ফাংশনিং কিডনি, এই কিডনিটাকেই বাদ দিতে হবে। তো বাধ্য হয়ে, ওই ভদ্রলোক খুব সিনিয়র ডাক্তার, তো অটোমেটিকলি ওনার অ্যাডভাইসেও একটা কিডনি বাদ দিয়ে দেয়। হলো, এটা বোধহয় 17-18 সালে। এবার একটা কিডনি দিয়ে চলছে। এবার ওই কোভিডের সময় 2020-21 সাল, ওই সময় একটা কিডনি চলছে, ওই কিডনিতে আবার স্টোন হয়েছে। এবার ওর কিন্তু একটা কিডনি, এবার যদি আর ফার্দার কিছু হয় ও কি করবে? এই কন্ডিশনে আমার কাছে আসে। আসার পর ওর সমস্ত মানে সিমটম নিয়ে, সবকিছু নিয়ে আমি ওষুধ দেই। তো ওই ছেলেটি, আমরা বলবো আমাদের ভাষায় বলি হাইপোকন্ড্রিয়াক, ওই একবার ওষুধ খেয়েই বলছে তাহলে আমি গিয়ে একবার এক্সরে করি, আমি একবার আলট্রাসোনোগ্রাফি করি। আমি বলছি একটু ওয়েট করো বাবা, আমি অন্তত 6 মাস তোমাকে ওষুধ দিই, তারপরে গিয়ে ইউএসজি করে দেখো। তো 3বার, মাস 3 হয়েছে, 3বার ওষুধ দেওয়ার পর আমি কিছু বলিনি, ও নিজের ইয়েতেই গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে গেছে, গিয়ে দেখে ওই যে স্টোন আর নেই। তো যিনি আলট্রাসোনোগ্রাফি করেছেন উনি বলছেন এটা কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, এর আগে দেখলাম স্টোন, তার আগে সমস্ত রিপোর্ট উনি চাইলেন, সমস্ত দেখলেন, স্টোন নেই। ও দৌড়ে আমার কাছে এসেছে। তো আজ 2 থেকে 3 বছর হয়েছে, 2 বছর বা 3 বছর হয়েছে, ও কিন্তু অ্যাবসলিউটলি ভালো আছে, একটা কিডনি আছে, একটা কিডনি নিয়ে কোনো স্টোন নেই। এবং ফার্দার গত বছর 3 ধরে আবার আলট্রাসোনোগ্রাফি করিয়েছে, রিপিটেড, বছরে 1-2 বার বোধহয় হয়েছে, 2বার না 3বার এখন পর্যন্ত, কোনো স্টোন নেই এবং হি ইজ অ্যাবসলিউটলি ওকে।
মানসিক রোগের চিকিৎসা সম্ভব হোমিওপ্যাথিতে? অবশ্যই সম্ভব, বরং বেশি সম্ভব। তার কারণ হচ্ছে, দেখুন, হোমিওপ্যাথিতে অর্গানন বলে একটা বই আছে, ওটা হোমিওপ্যাথির বাইবেল বলা হয়। ওতে ক্লিয়ারলি লেখা আছে যে শারীরিক তো বটেই, মানসিক রোগীরও চিকিৎসা সম্ভব। শুধু নয়, হানিম্যান নিজে অনেক মানসিক রোগীর চিকিৎসা করেছিলেন। আর মজাটা হচ্ছে, কতগুলো সাধারণ মানসিক কথা বলে দেখবেন, আপনারা পাবেন। যেমন কিছু কিছু লোক এমনি সমস্ত কিছু ভালো, দেখবেন যে একটা টাকা গুনছে, একবার দুবার তিনবার চারবার গুনছে, কিছুতেই আর স্যাটিসফাই হচ্ছে না। আরেকজন পরিষ্কার পরিচ্ছন্নতা এমন জায়গায় গেছে যে বাতিগ্রস্ত। এই ধরনের যে মানসিক বা অন্যান্য মানসিক চিকিৎসা অবশ্যই হোমিওপ্যাথিতে হয় এবং খুব ভালো হয়। আহ, মানে সাধারণভাবে দেখা যায় যে যে এই যে মানসিক রোগটা, এটা তো একটা অসুস্থতার ঠিক নয়, এটা হচ্ছে যে মানে যত দিন যায় তত বাড়ে। সাধারণভাবে দেখা যায় যে যত দিন যায় তত বাড়ে। অ্যালোপ্যাথি কি করে, মানে আমার মনে হয় যে যে জায়গা থেকে এই এগুলো হয় সেই ওই শিথিল করে দিচ্ছে, পেশি শক্তি সমস্ত হচ্ছে শিথিল করে দিয়ে অ্যালোপ্যাথির চিকিৎসাটা অনেক ক্ষেত্রেই হয় কি, যে শারীরিক বেশ কিছু সক্ষমতাকে হচ্ছে নষ্ট করে। হোমিওপ্যাথি এই সমস্ত জায়গায় মানসিক ধরুন রোগের ক্ষেত্রে চিকিৎসা করাতে গেলে এটা কি হচ্ছে দীর্ঘকালীন চিকিৎসা, নাকি আপনি বলবেন যে ধরুন আমার একটা খুব যদি ব্যক্তিগতভাবে বলেন, আমার একটা খুব বদ অভ্যেস বলবো না, এটা একটা মানসিক রোগের মধ্যেই পড়ে। ধরুন আমি ঘরে তালার চাবি দিয়ে বেরোলাম, আবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আমি লাগিয়েছি কি? এটা হচ্ছে একটা মানসিক রোগ। এই রোগটা ধরুন এই যে ছোটখাটো রোগ, এখন এটা ছোটখাটো, আরেকজনের আরেক রকম আছে। তো এইটা কাটানোর ক্ষেত্রে দীর্ঘকালীন প্রক্রিয়া না স্বল্পকালীন প্রক্রিয়া? কতদিন ধরে আপনি ভুগছেন? ধরুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, আপনি দোতলা একটা বাড়ি বানাতে যা সময় লাগবে, 16তলা একটা বাড়ি বানাতে নিশ্চয়ই ইকুয়াল সময় লাগবে না। আমরা যদি দোতলায় বাড়ি বানাই 1 বছরে, 16তলাও যদি এক্সপেক্ট করি 1 বছরে, সেটা মানে নিশ্চয়ই সঠিক এক্সপেকটেশন হবে না। ধরুন একজন মানুষ আজকে 3 বছর ধরে একটা মানসিক অসুবিধায় ভুগছেন, তাকে নিশ্চয়ই আমি 6 মাস চিকিৎসা করে এক্সপেক্ট করতে পারি। কিন্তু 16 বছর ভুগছেন একটা মানুষ, তাকে 6 মাস চিকিৎসা করে তো সম্ভব না। আর এছাড়াও এগুলো ক্রনিক যে ধরনের দীর্ঘদিন ধরে ভুগছেন এক ধরনের বিষয়, আর আরেক ধরনেরও বিষয় আছে। যেমন ভয় পেয়ে, হঠাৎ একটা ভয় পেয়েছে, তারপরের থেকে অনেক ধরনের প্রবলেম, মা বাবা বকাবকি করেছে আর পড়াশোনা করছে না, এইগুলো কিন্তু হোমিওপ্যাথিতে এইগুলো কিন্তু খুব কুইক হয়। তার কারণ বিষয়টা রিসেন্ট হয়েছে, এই রিসেন্ট কয়েকদিন আগে, আজ থেকে 4 থেকে 5 দিন আগে একটা বিষয়, একটা বাচ্চা নিয়ে এসছে। ব্যাপারটা হচ্ছে একটু পরপরই বলছে পেটে ব্যথা, কিন্তু খাচ্ছে, স্টুল নর্মাল, ইউরিন নর্মাল, সবকিছু নর্মাল, জ্বর কিচ্ছু নেই, কিন্তু বলছে পেটে ব্যথা। কি ব্যাপার? প্রথম আমি বুঝতে পারিনি, অন্যান্য ওষুধ দিচ্ছি, আরে কমে না। তারপর ভালো করে কেস রেকর্ড করলাম, ওর মা বাবা নিয়ে এসেছিল, তারপর মা নিয়ে এলো, মাকে জিজ্ঞেস করলাম পেটে ব্যথাটা শুরু হলো কি করে বলো তো? বলছে ওর পেটে ব্যথা, আমার একটু সন্দেহ হচ্ছে। বলে কেন সন্দেহ হচ্ছে? যে পেটে ব্যথাটা শুরু হয়েছে, আমি একদিন পড়াশোনা করেনি, ওকে নর্মালি বকাবকি করি না, খুব বকাবকি করেছিলাম, ওই পানিশমেন্ট দেওয়ার পর থেকে শুরু হয়েছে। তো যেই ওই পানিশমেন্টের ঔষধ দেওয়া হলো, আমাদের ওষুধ আছে ইগনেশিয়া বলে একটা ওষুধ, ও প্র্যাকটিক্যালি ছেলেরা দুঃখ পেয়েছে, ওই দেওয়া হলো, প্রথম ডোজ দেওয়ার পর থেকেই আননি। ওই বাচ্চাটাই আরেকবার ভয় পেয়েছে, কিছু একটা ভূতের, ওই ভূতের সিনেমা টিনেমা দেখে না, ভয় পেয়েছে ওই রকম, তারপর থেকে স্কুলে যাওয়া বন্ধ। তো এই ধরনের মানসিক, তো শুনলাম ভয় পেয়েছে স্পেসিফিক, ওখানে ওখানে স্ট্রেমোনিয়াম বলে আমাদের একটা মেডিসিন আছে, স্ট্রেমোনিয়াম দেওয়া হলো, 2 থেকে 3 দিনের মধ্যে স্কুলে যাওয়া শুরু করলো। এরকম প্রচুর এক্সাম্পল আছে। অ্যাকচুয়ালি কত দিন ভুগছে তার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি সারবে এটা নির্ভর করে সাধারণত। অ্যালোপ্যাথি ডাক্তাররা হোমিওপ্যাথি ডাক্তারদের পাত্তাই দিতে চান না, এই মানসিকতাটা কেন? তা তো কেন ওনারাই বলতে পারেন, তবে সব ডাক্তার এরকম নয়। তার কারণ হচ্ছে অনেক ডাক্তাররা দেখেছি, আমাদের তো পড়িয়েছেন অনেক ডাক্তার, কারণ তো পড়াতেন না এরকম তো ব্যাপার নয়। হানিম্যান তো নিজেই অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। হেরিং পৃথিবীর একজন, হানিম্যানের পরে একজন অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার, ইনি তো আমেরিকার বিখ্যাত অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। মহেন্দ্রলাল সরকার, যিনি এখানে
ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যিনি তৈরি করেছিলেন, উনি তো অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। হুম। এরকম প্রচুর অ্যালোপ্যাথি, আপনার ডক্টর জ্ঞান মজুমদার আপনারা সবাই জানেন, এক জায়গায় এমএলএও ছিলেন হুম। পালিগঞ্জে স্যার, উনি তো মানে বোধহয় ভারতবর্ষের সবচেয়ে যার ডিগ্রি সবচেয়ে বেশি ছিল হুম। এবং সমস্ত অ্যালোপ্যাথিক ডিগ্রি ছিল, উনি তো হোমিওপ্যাথ ছিলেন। তো এরকম অনেক অনেক হোমিওপ্যাথ ডাক্তার তো সারা পৃথিবীতে আছে, এখানে আছে, ইংল্যান্ডে আছে, ফ্রান্সে আছে, সারা পৃথিবীতে আছে, এরকম আছে। আবার অনেকের মানসিকতা এক এক রকম। মুশকিলটা হচ্ছে কি, বেশিরভাগ লোকই, সাধারণ মানুষও কোনো একটা, আমরা বেশ প্রবলেমটা হচ্ছে এটা, আমরা কোনো একটা সাবজেক্ট যেটা বেশি জানি না ওটার উপর বেশি মন্তব্য করি, আর যারা বেশি জানে ওরা কিন্তু মন্তব্য খুব একটা করে না, মানে যে বেশি সবচেয়ে কম জানে সে বেশি মন্তব্য বেশি করে। মন্তব্য করে। একেবারে শেষ প্রশ্ন ডাক্তার দাস, আপনি দীর্ঘদিন ধরে এই চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে জড়িয়ে প্রচুর মানুষের চিকিৎসা করছেন। বাংলায়, আমি ভারতবর্ষে জানতে চাইছি না, ভারতের কথা পরে, বাংলায় হোমিওপ্যাথির ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে রয়েছে বা ভবিষ্যৎ কি? আচ্ছা, এই উত্তরটা আমি দিচ্ছি, ছোট্ট করেই দেব। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, তারপরে বুঝতে পারবেন। অনেকেই বলে যে হোমিওপ্যাথিটা না থার্ড ওয়ার্ল্ডের, একদম থার্ড ওয়ার্ল্ডের গরিব মানুষের বিষয়, অশিক্ষিত মানুষের বিষয়। তো আমি কিছু দু তিনজন অশিক্ষিত লোকের নাম আপনাকে বলছি। নাম্বার ওয়ান, ডক্টর লাক মন্টেগনিয়ার, হুম। ইনি নোবেল লরিয়েট। হুম। এনাকে যদি অশিক্ষিত বলা হয় হুম। তাহলে ইনি অশিক্ষিত, এবং আপনাকে রেফারেন্স দিচ্ছি, ইনি নোবেল পেয়েছিলেন 2008-এ। হুম। তার কারণটা হচ্ছে উনি এইডস এইডস ভাইরাস আবিষ্কার করেছিলেন, হুম। তো ওনার অশিক্ষাটা হচ্ছে এত। দ্বিতীয় একজন, ডক্টর ব্রায়ান ডেভিড জোসেফসন, ইনি নোবেল পেয়েছেন 1973-তে ফিজিক্সের উপর। ডক্টর এমিল ভন ভেরিং, ইনি নোবেল পেয়েছেন ফিজিওলজি আর মেডিসিনের উপর 1901-এ, এবং এনাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি। রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা সব হোমিওপ্যাথির কেউ ইউজার ছিলেন, কেউ প্র্যাকটিস করেছেন, কেউ অ্যাডমায়ার ছিলেন। আরেকটা কথা হচ্ছে, ওই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি টান্ট্রি এসব বলা হচ্ছে না, যেমন আমি একটা কান্ট্রির নাম বলি, ফ্রান্স। ফ্রান্সের টোটাল যা পপুলেশন, তার 50 থেকে 59% মানুষ হোমিওপ্যাথি করেন। হোমিওপ্যাথি পৃথিবীতে সম্ভবত সবচেয়ে বেশি ফ্রান্সে। ইংল্যান্ডের অনেক হোমিওপ্যাথিক হসপিটাল আছে। ইংল্যান্ডের যে রয়্যাল ফ্যামিলি, চার্লস রাজারা, এরা সবাই হোমিওপ্যাথির অ্যাডমায়ার, হোমিওপ্যাথির ফলোয়ার। হোমিওপ্যাথি তো ইংল্যান্ডে প্রচুর আছে, ইউএসএ হোমিওপ্যাথি হয়, কানাডাতে হোমিওপ্যাথি হয়, পৃথিবীর বিভিন্ন দেশে হোমিওপ্যাথি হয়। সুতরাং ওই যে থার্ড ওয়ার্ল্ডের হোমিওপ্যাথি যে বিষয়টা, ভারতবর্ষে 100 মিলিয়ন লোক হোমিওপ্যাথি করেন রেগুলার। 78% অফ ইন্ডিয়ান পিপল জীবনে কখনো না কখনো হোমিওপ্যাথি করেছেন। এর মধ্যে অ্যালোপ্যাথিক ডাক্তাররাও আছেন, হোমিওপ্যাথি করেছেন। তো সুতরাং যে দেশের, যে ভারতবর্ষের 78% পিপল জীবনে কখনো না কখনো হোমিওপ্যাথি করেছেন, তো সেক্ষেত্রে হোমিওপ্যাথির ভবিষ্যৎ ভারতবর্ষে বা বাংলায় আমি তো উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ডাক্তার দাসকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একদম অন্য বিষয়ে ছিলাম। থার্ড আম্পায়ারে আমরা এতদিন সামাজিক কথা, রাজনৈতিক কথাবার্তা, ঝগড়া ঝাঁটি, উত্তেজনা, উত্তাপ ছড়িয়েছি থার্ড আম্পায়ার জুড়ে। আজকে একদম উত্তেজনা থেকে ক্রমশ হচ্ছে যে আমরা পারদ নামিয়ে চলে এসেছিলাম শারীরিক, শরীরবৃত্তীয় ব্যাপারে। এবং আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর বিপ্লব দাস। তার কাছ থেকে শুনলাম হোমিওপ্যাথি অসুস্থতার পাশাপাশি হোমিওপ্যাথির চিকিৎসা আমরা কোথায় করব, কোথায় না করব, হোমিওপ্যাথি কোন জায়গায় ঠিকঠাক প্রয়োগ করা উচিত, কিভাবে প্রয়োগ করা উচিত, এবং হোমিওপ্যাথিকে নিয়ে যে যে রিউমার ছিল, কথাবার্তা ছিল, যে যে প্রচলিত জোকস ছিল কার্যত বলা যায়, সেগুলো কার্যত অনেকটাই তিনি নিরসন করেছেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দেখতে থাকুন এবং ভালো থাকুন।